আজকে আমি দ্বাদশ শ্রেণীর পাঠ্য জার্মান কবি বেরটোল্ড ব্রেখটের লেখা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন নামক কবিতাটি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত মন দিয়ে শুনলে আশা করি কবিতাটা নিয়ে আর কোনো প্রশ্ন তোমাদের মনে থাকবে না। প্রথমেই আসি কবি পরিচিতি। সমাজ সচেতক, মানবদরদী ও মার্ক্সীয় ভাবধারায় বিশ্বাসী বেরটোল্ড ব্রেখট ছিলেন একাধারে একজন বিখ্যাত জার্মান কবি এবং জার্মানির প্রখ্যাত নাট্যকার ও মঞ্চ পরিচালক। 1898 খ্রিস্টাব্দের 10ই ফেব্রুয়ারি জার্মানির আউসবুর্গের বায়ার্ন রাজ্যে তার জন্ম হয়। 1956 খ্রিস্টাব্দের 14ই আগস্ট কবি ও নাট্যকার বেরটোল্ড ব্রেখটের বর্ণময় জীবনের অবসান ঘটে। এবারে আসছি উৎস হলো কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে, অনেক সময় তোমাদের পরীক্ষায় আসে। ভারতীয় বাঙালি কবি ও সাহিত্য সমালোচক শঙ্খ ঘোষ তার বহুল দেবতা বহুল স্বর নামক অনুবাদ কাব্যগ্রন্থে অন্যান্য আন্তর্জাতিক কবিদের সঙ্গে সঙ্গে জার্মান কবি বেরটোল্ড ব্রেখটের 14টি কবিতা বাংলায় অনুবাদ করেন। সেই 14টি কবিতার মধ্যে প্রথম কবিতাটি হলো পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। অর্থাৎ আমরা বলতে পারি যে কবিতাটি জার্মান ভাষায় লেখা হয়েছিল, এর পরবর্তীতে এর ভাষান্তর করেন শঙ্খ ঘোষ তার বহুল দেবতা ও বহুল স্বর নামক অনুবাদ কাব্যগ্রন্থে এই কবিতাটিকে কবি স্থান দিয়েছিল। এরপরে কবিতার আলোচনায় আসছি। আলোচনার আগেই বলে রাখি, মার্ক্সীয় ভাবধারায় বিশ্বাসী কবি বেরটোল্ড ব্রেখট এই কবিতার মধ্য দিয়ে দেখাতে চেয়েছেন শ্রেণীবিভক্ত সমাজে শ্রমিক শ্রেণীর অবস্থান, পুঁজিবাদ ও শোষণের বিরুদ্ধে এবং শ্রমিকের পক্ষে তার যে রাজনৈতিক চিন্তাধারা সেটাই কিন্তু আলোচ্য কবিতার মূল সুর। কবি বলেছেন, পৃথিবীতে আজ পর্যন্ত যে সমস্ত বৃহৎ ও মহান কর্মকাণ্ড সংগঠিত হয়েছে তার প্রত্যেকটার পেছনেই কিন্তু শ্রমিক শ্রেণীর অবদানই মুখ্য। সে কথাই কিন্তু কবি বারবার একজন অক্ষর জ্ঞান সম্পন্ন মজুরের বিবিধ প্রশ্নের মধ্য দিয়ে বোঝাতে সচেষ্ট হয়েছেন। এবারে আমি কবিতার মূল আলোচনায় আসছি, প্রতিটি লাইন ধরে আলোচনা করব, তোমরা মন দিয়ে শোনো। কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিপস? দেখো এখানে 7 দরজাওয়ালা থিপস মানে এটা নীল নদের ডান দিকে অবস্থিত প্রাচীন ইজিপ্টের একটি বিখ্যাত শহর হলো 7 দরজাওয়ালা থিপস। 7টা দরজা অর্থাৎ থিপস শহরের 7টি প্রবেশপথ ছিল। 3200 খ্রিস্টপূর্বে ইজিপ্টের সবচেয়ে বড় শহর হলো এই থিপস। বিভিন্ন দেবদেবীর মন্দিরে সমৃদ্ধ ছিল থিপস শহর। কবি এখানে বলতে চেয়েছিল এই থিপস শহরটাকে বা থিপসের যে সভ্যতাকে কারা তৈরি করেছিল। বইয়ে কিন্তু লেখা আছে রাজার নাম। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? কবি এখানে প্রশ্ন তুলেছেন, বইয়ে কিন্তু শ্রমিকের নাম নেই। এই থিপস সভ্যতা থিপস শহরটাকে তৈরি করেছিল কিন্তু শ্রমিক শ্রেণী, তাদের নাম কিন্তু বইয়ে নেই। বইয়ে কার নাম আছে? রাজার নাম। কবি প্রশ্ন তুলেছেন, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? তারপরের লাইন, আর বেবিলন এতবার গুঁড়ো হলো, কে আবার গড়ে তুলল এতবার? বেবিলন হলো মধ্যপ্রাচ্যের রাষ্ট্র ইরাকের রাজধানী বাগদাদের প্রায় 85 কিলোমিটার দক্ষিণে অবস্থিত বেবিলনীয় রাজ্যের রাজধানী ছিল এই বেবিলন। ইরাকের ইউফ্রেটিস নদীর তীরে খ্রিস্টপূর্ব 600 অব্দে নির্মিত হয় বেবিলন। এখানেই রয়েছে শূন্য উদ্যান বা ঝুলন্ত বাগান। এটি বিশ্বের 7ম আশ্চর্যের একটি। 4000 শ্রমিক এই বাগানটি তৈরি করেছিল। শহরের সামনে ছিল বিশাল উঁচু প্রবেশপথ আর শহরের মাঝখানে ছিল বেবিলন টাওয়ার। এই বেবিলন বারবার শত্রুর আক্রমণে কিন্তু ধ্বংস হয়েছে, কিন্তু আবার নতুন করে কারা বেবিলনকে গড়ে তুলল এই প্রশ্ন কিন্তু কবি তুলেছেন। কারা তুলল? সে কিন্তু শ্রমিক ও মজুরেরাই বেবিলনকে বারবার ধ্বংস হওয়া সত্ত্বেও নতুন করে আবার গড়ে তুলেছে। তাই কিন্তু লেখক বলেছেন, আর বেবিলন এতবার গুঁড়ো হলো, কে আবার গড়ে তুলল এতবার? অর্থাৎ শ্রমিকরাই কিন্তু বেবিলন শহরকে নতুন করে ধ্বংস হওয়ার পরেও নতুন করে গড়ে তুলেছে। তারপরে লাইন আসছি,
সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায়? লিমা বলতে, লিমা হলো প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত পেরুর রাজধানী ও সর্ববৃহৎ শহর এবং পেরুর প্রধান বাণিজ্যিক কেন্দ্র হলো লিমা। 18 জানুয়ারি 1535 সালে এই শহরটির গোড়াপত্তন হয়। ব্যবসা, বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতিতে সমৃদ্ধশালী বলে লিমা শহরকে সোনা ঝকঝকে বলা হয়েছে। কবি এখানে প্রশ্ন তুলেছেন, কিন্তু সেই শ্রমিক ও মজুর যারা লিমাকে সোনার ঔজ্জ্বল্যে গড়ে তুলল, তারা একদিনের জন্যও কি লিমার রাজপ্রাসাদে থাকতে পেরেছিল? তারা কিন্তু পারেনি। অথচ শ্রমিক মজুররাই কিন্তু লিমা শহরকে তৈরি করেছে। তারপরের লাইন দেখো, চীনের প্রাচীর যখন শেষ হলো সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? চীনের মহাপ্রাচীর বলতে এখানে এটাও কিন্তু পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম এই চীনের প্রাচীর। মাটি ও পাথর দিয়ে এই প্রাচীর তৈরি করা হয়েছিল, কারণ বহিঃশত্রুর আক্রমণ থেকে চীনকে ও চৈনিক সভ্যতাকে রক্ষা করাই ছিল যার মূল উদ্দেশ্য। এই প্রাচীরের উচ্চতা প্রায় 5 থেকে 8 মিটার এবং লম্বায় সম্ভবত 6532 কিলোমিটার। এটা কিন্তু তৈরি করেছিল মজুরেরা। তাই কবি বলেছেন, চীনের প্রাচীর যখন শেষ হলো সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? অর্থাৎ যারা তাদের শ্রম দিয়ে ঘাম ঝরিয়ে এই চীনের প্রাচীর তৈরি করেছিল, সেই শ্রমিকদের কথা কিন্তু ইতিহাসে লেখা নেই। তারপরে কবি কি বলেছেন, জয়তোরণে ঠাসা মোহনীয় রোম বানালো কে? কাদের জন্য, কাদের জয় করলো সিজার? অর্থাৎ এই যে রোম শহর, রোম হলো ইটালির রাজধানী। রোম সাম্রাজ্য পৃথিবীর দীর্ঘস্থায়ী এবং সর্ববৃহৎ সাম্রাজ্য। এই রোম শহরেই বিজয়স্তম্ভ রয়েছে অনেক। বিজয়স্তম্ভে সাজানো মোহনীয় রোম নগরী বানাতে প্রচুর বুদ্ধি, শ্রম ও সময় লেগেছিল। কবি এখানে বলেছেন, কিন্তু সেই শ্রমদাতা শ্রমিকরা হারিয়ে গেল কালের অতলে। সেই শ্রমিকদের কেউ মনে রাখলো না। কাকে মনে রাখলো? সম্রাট সিজারকে মনে রাখলো। সিজারের কথা ইতিহাসে লেখা হলো, কিন্তু শ্রমিকদের কথা লেখা হলো না। তারপরে কবি বলেছেন, এত যে শুনি বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? দেখো এখানে বাইজেন্টিয়াম হলো পূর্বাঞ্চলীয় রোমান সাম্রাজ্যের অপর নাম হলো বাইজেন্টিয়াম সাম্রাজ্য। এই সুন্দর ও সুবিচাল রোমান সাম্রাজ্যের আসল কারিগর কিন্তু শ্রমিক শ্রেণী। শ্রমিকের কঠোর পরিশ্রমে গড়া প্রাসাদের সুখসজ্জায় শায়িত হয় স্বেচ্ছাচারী সম্রাটরা, কিন্তু সেই প্রাসাদে শ্রমিকদের কোনো স্থান নেই। তারপরে কবি কি বলেছেন, এমনকি উপকথার আটলান্টিস যখন সমুদ্র তাকে খেলো, ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসের জন্য। খুব সুন্দর বলেছেন। আটলান্টিস হলো পৌরাণিক উপকথা অনুযায়ী একটা দ্বীপ। সেই আটলান্টিসের কি হয়েছিল? সেই আটলান্টিস যখন ভূমিকম্পে ডুবে যাচ্ছিল, তখনও সেই দ্বীপের অধিবাসীরা ডুবতে ডুবতে আর্তচিৎকার করেছিল। কাদের জন্য করেছিল? কৃতদাসদের জন্য। কেন করেছিল আর্তচিৎকার? কারণ সেই আটলান্টিস দ্বীপের অধিবাসীরা চাইছিল কৃতদাসরা যেন তাদের নিরর্থক প্রাণ বলি দিয়ে আটলান্টিস দ্বীপের মালিকদের অমূল্য প্রাণগুলি যেন বাঁচায়। এরপরে কবি বলেছেন, ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একলাই নাকি? খুব সুন্দর বলেছেন। আলেকজান্ডারকে বিশ্বের ইতিহাসে অন্যতম একজন সফল ও কৃতী সামরিক প্রধান হলেন যুবক আলেকজান্ডার। কবি এখানে বলতে চেয়েছেন, আলেকজান্ডার যে ভারত বিজয় করেছিলেন, তার একার পক্ষে কিন্তু এই বিজয় সম্ভব হয়নি। এতে কিন্তু তার সৈন্যবাহিনীর ভূমিকা ছিল উল্লেখযোগ্য, কিন্তু ইতিহাসে শুধু আলেকজান্ডারের কথাই লেখা আছে। সৈন্যবাহিনীর সাধারণ সৈনিকদের কথা কিন্তু লেখা নেই। এরপরে কবি বলেছেন পরের লাইনে দেখো, গলদের নিপাত করেছিল সিজার, নিদেন একটা রাধুনী তো ছিল। গল কি? গল হলো একটি উপজাতি সম্প্রদায়।
রোমান সম্রাট সিজার খ্রিস্টপূর্ব 58 থেকে খ্রিস্টপূর্ব 50 পর্যন্ত গলদের সঙ্গে যুদ্ধ করে তিনি কিন্তু বিজয়ী হন। কবি বলতে চেয়েছেন সিজারের এই সাফল্যের পেছনে তার সাহায্যকারী সাঙ্গপাঙ্গ কি কেউ ছিল না? একাই কি সিজার জয় করেছিল? অন্তত একজন রাধুনী তো ছিল। কবি কিন্তু এখানে ব্যঙ্গ করেছেন, ইতিহাসকে ব্যঙ্গ করেছেন, যে ইতিহাসে শুধু সিজারের বিজয় কথা লেখা আছে, সেখানে তার সাধারণ সৈনিকদের কথা লেখা নেই। এরপরে দেখো কবি বলেছেন কবিতায়, বিরাট আর্মাডা যখন ডুবল স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। আর কেউ কাঁদেনি? আর্মাডা কি? আর্মাডা হলো একটি রণতরীর বহর। স্পেনের রাজা ফিলিপ কর্তৃক ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধে এই রণতরী প্রেরণ করা হয়েছিল, কিন্তু আর্মাডা সমুদ্র পথেই ডুবে যায়। এতে রাজা দ্বিতীয় ফিলিপ খুবই কষ্ট পেয়েছিলেন। তার কষ্ট পাওয়ার কারণটা ছিল কিন্তু অন্য কারণ। তার মনে হয়েছিল এই আর্মাডা ডুবে যাওয়ার ফলে তার অনেক সম্মানহানি ঘটেছে, তাই তিনি কষ্ট পেয়েছিলেন। কবি বলেছেন, কিন্তু যারা মারা গেল, যারা সেই আর্মাডায় ছিল, সেই রণতরীর বহরে যারা ছিল, তারা যে মারা গেল, তাদের আত্মীয় স্বজন বা অন্য কেউ কি কাঁদেনি? কেঁদেছিল, কিন্তু ইতিহাসে সেই সাধারণ সৈনিকদের আত্মীয় স্বজনের কথা লেখা নেই। ইতিহাসে ফলাও করে কেবল ফিলিপের কান্নার কথাই উল্লেখ করা হয়েছে। লেখক কিন্তু সাধারণ মানুষের কে যে অবহেলা করা হয়েছে, তাদেরকে যে উপেক্ষা করা হয়েছে, সে কথা কিন্তু এখানে বোঝাতে চেয়েছেন। তারপরে কি বলেছে দেখো, 7 বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক। কে জিতেছিল? একলা সে? দ্বিতীয় ফ্রেডারিককে? দ্বিতীয় ফ্রেডারিক হলো রোমের আরেক সম্রাট। সেই দ্বিতীয় ফ্রেডারিক কিন্তু 7 বছর 7টি ধর্মযুদ্ধ চালিয়ে অবশেষে জয়ী হন। এর পেছনে কিন্তু সাধারণ সৈন্যদের অবদান ফ্রেডরিকের চেয়েও কিন্তু শত সহস্র গুণ বেশি হলেও ইতিহাসে কিন্তু কোথাও সেই সৈন্যদের কথা লেখা নেই। সেখানে কিন্তু লেখা আছে জয় হয়েছিল দ্বিতীয় ফ্রেডারিকের। এর পরের লাইন দেখো লিখেছে কবি, পাতায় পাতায় জয়োৎসবের ভোজ বানাতো কারা? কবি বলতে চেয়েছেন ইতিহাসের পাতায় পাতায় এই যে রাজা মহারাজাদের জয়ের কথা লেখা হয়েছে, যুগ যুগ ধরে সেখানে কোথাও কিন্তু সৈন্যদের কথা উল্লেখ নেই। সাধারণ সৈন্যরা কিন্তু সেখানে জায়গা পায়নি, ইতিহাসে জায়গা পায়নি। কবি বলেছেন সেই বিজয় উৎসবের খাবার কারা তৈরি করত? সেখানেও তো সাধারণ মানুষ ছিল, অন্তত তাদের কথা লেখা হতো, কিন্তু তা কিন্তু ইতিহাসে লেখা হয়নি। তারপরে কবি বলেছেন 10 বছরে একজন মহামানব, খরচ মেটাতো কে? কত সব খরচ, কত সব প্রশ্ন। শেষ 4 লাইনে কবি বলতে চেয়েছেন, দেখো কোনো সম্রাট দিগ্বিজয়ী হয়ে মহামানবের সম্মান লাভ করেছিল। কবি বলতে চেয়েছেন রাজা বা সম্রাটের এই যে রাজকীয় জীবনযাত্রা, যুদ্ধের ব্যয়ভার, বিলাস ব্যসনে প্রয়োজনীয় অর্থের কথা কিন্তু কবি বলেছেন। কবিতায় এই যে প্রশ্নগুলি করেছেন একজন শুভবুদ্ধিসম্পন্ন মজুর যে পড়তে জানে। কবি যেন সেই শ্রমজীবী শ্রেণীরই একজন প্রতিনিধি। কবি যেন সেই মজুরদের একজন প্রতিনিধি হয়ে এই কবিতাটি লিখেছেন। সমাজ বিকাশের নেপথ্যে রয়েছে মেহনতি শ্রমজীবী মানুষ, অথচ সভ্য সমাজের ইতিহাসে তাদের স্বীকৃতি দেওয়া হয় না। তারা না পেয়েছে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য, না পেয়েছে সামাজিক সম্মান। কবি এই কবিতার মধ্য দিয়ে এই সহজ সত্যটাকেই তুলে ধরতে চেয়েছেন। কবিতাটা এখানেই শেষ করেছেন কবি। কবিতাটি পুরোটা শেষ হলো, আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে এখানে কমেন্ট বক্সে তোমরা প্রশ্নগুলো করতে পারো। আরেকটি কথা, এর যে প্রশ্ন উত্তর নিয়ে আমি আরেকদিন আসবো, অন্য একটা ভিডিওতে প্রশ্ন উত্তর নিয়ে আসবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।